এই যে আমরা সীমানা পেয়ে গেছি ভারতের খোলামেলা রাস্তা। বাড়ির ভেতরে কিছু অংশ ভারতের কিছু আবার কিছু অংশ বাংলাদেশের। কালকে রাত্রে ট্রেনে জিরা নামাইছে, চিনি নামাইছে। মল্লিকা দিদি বাস করেন দুই দেশে। তার এক ঘর বাংলাদেশে তো আর এক ঘর ভারতে। তিনি দিনের সব কাজকর্ম গবাদি পশু পালন করেন ভারতের মাটিতে। তার কাছে সীমানা শুধু মানচিত্রে, কিন্তু জীবনের বাস্তবতায় সীমান্ত কি জিনিস উনি এটা বোঝেন না। তবে কেউ এই বাড়ির পিছনে গেলে তা নিষেধ করেন, তার কারণ এটা ভারতের সীমানা। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই গ্রামটি। সামনে আছে কাঁটাতারের বেড়া, আর এই বাড়িতে এমন জায়গায় অবস্থান করছে যে বাংলাদেশ ভারতের যে সীমানাটা, এই সীমানাটার দেখেন তো এই বাড়িটার অবস্থান। তারপর দেখব ওই সাইডে খোলামেলা রাস্তা এবং এই সাইডে কাঁটাতারের বেড়া আছে, এই সাইডে কাঁটাতারের বেড়া আছে, আর এই সাইডে হচ্ছে কাঁটাতারের বাহিরে গেছে রাস্তাটা। আমরা এই বাড়িতে দেখে তারপর আপনাদের আমরা ওই সাইডে দেখানোর চেষ্টা করব। দর্শক, এই বাড়িটা হচ্ছে কিছুটা সীমানা বরাবর পড়ছে। আর এই বাড়ির যে দিদি আছে উনি আমাদের একটু দেখাবেন যে সীমানাটা কোথায় আছে। আমরা একটু এই দিকে যে এই দেখেন দর্শক, এই যে সীমানা, এই যে আমার মুকুল ভাই যাচ্ছে, এটা হচ্ছে সীমানা। এইটা বরাবর এই জাস্ট এই যে তারটা দেখা যাচ্ছে, এই তারটাই হচ্ছে সীমানা। প্রিয় দর্শক, এই যে মল্লিকা দিদির বাসাটা আমরা দেখছি এখন বর্তমানে, খুব অবাক লাগছে না দেখে যে বাড়ির ভেতরে কিছু অংশ ভারতের কিছু আবার কিছু অংশ বাংলাদেশের। মানে আমি এভাবে দেখলাম যে এক পা বাংলাদেশে এক পা ভারতে। আসেন আবার একটু দিয়ে দেখাই দর্শকদেরকে। দর্শক, এই যে এক পা এই যে ভারত, এখন আমরা রয়েছি ভারতে, আর আমার এক পা রয়েছে বাংলাদেশে। হ্যাঁ, আবার এই আমি আইসা পড়লাম বাংলাদেশ। মল্লিকা দিদির বাড়ির পিছনে রয়েছে ভারতের একটি খোলামেলা রাস্তা, যেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। তাই তো এই রাস্তাটি হয়ে উঠেছে চোরা কারবারিদের অভয়ারণ্য। ওই যে গাড়ি যাইতেছে, আচ্ছা তাই তো গাড়ি যাইতেছে। আপনারা যান ওই রাস্তায়? কালকে রাত্রে ট্রেনে জিরা নামাইছে, চিনি নামাইছে। কি চিনি চিনি জিরা এদিক দিয়ে তো নামে। এই দিক দিয়ে চিনি জিরা, মানে ওটা অবৈধভাবে? আচ্ছা আচ্ছা, ও তোমরা দেখছো? দেখছিলাম তো। আচ্ছা দর্শক, এই যে দেখছেন ফাঁকা রাস্তাটা, একবারে কিন্তু এই রাস্তাটা ফাঁকা। এই ফাঁকা রাস্তাটা দিয়ে এই ভাই আমাদের যেটা তথ্য দিল যে গতকালকেই নাকি চীনে যেখানে ভারতীয় গাড়ি আসতেছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমি। একবারে এটা বিএসএফ এর গাড়ি। আমরা কিন্তু ভারতের মধ্যে অলরেডি ঢুকে গেছি। দেখেন এই যে ভারত বাংলাদেশ সীমানা, এই যে মুকুল ভাই দাঁড়াইছে, এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমানা। আর এই যে খোলামেলা রাস্তাটা দর্শক দেখতেছেন আপনারা, এটি একদম কিন্তু একেবারে খোলামেলা রাস্তা। আর রাস্তার যে চিহ্ন থাকে ডানে বামে বাঁক, সেই কিন্তু বাঁকটা দেখতে পাচ্ছেন আপনারা, এইটাই হচ্ছে সেই রাস্তা। আপনারা বিএসএফের গাড়ি দেখলেন, আমরা চেষ্টা করব দুই একটা সাধারণ জনগণের যদি গাড়ি আসে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই জায়গা দিয়ে কি গতকালকে ওই ঘটনা ঘটছে না? আচ্ছা, এই রে এই সাইডে প্রতিদিনই হয় এটা রেগুলার। কি ঘটনা ঘটছে? এই যে চিনি জিরা এগুলার কি নামে, এগুলোদের নামে এটা কোন এলাকার লোকের নাম এগুলা? এদিকে আর কি অনেক মানুষ আছে। ওটাকে ধরে নিয়ে গেছে? না 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 না, কালকে এখান থেকে নামে ওরা আর কি ওই দেশ থেকে এই দেশে নিয়ে আসছে চিনি, মানে এই চিনি জিরা। এই বিটিআর আছে, বর্ডার ঘাট আছে, ওই ওরা নামতে দেয় না, নিয়ম প্রতিদিন আর কি ধরে। প্রতিদিন ধরে না? আচ্ছা, ওরা পাহারা ঠিকই দেয়, কিন্তু তারপরও চক্ষু আড়ালে এই কাজগুলো হয়ে যায় আর কি, না পাবলিক করে। এটা এখানকার স্থানীয় লোক আছে জড়িত? আচ্ছা আচ্ছা দর্শক, আপনাদের দেখালাম যে এই বাড়িটা কিন্তু কিন্তু, আর আমি আছি এখন সীমানা বরাবর। এই যে আপনাদের দেখাচ্ছি, এটাই হচ্ছে বাংলাদেশ ভারত সীমানা। এটা সীমানা আমার পিছনে কিন্তু বড় সীমানা, এটা জাস্ট ছোটো একটা সীমানা। এটা হচ্ছে 1129 নম্বর পিলার, এটা হচ্ছে 1129 নম্বর পঞ্চায়েত। আর আপনাদের যেটা দেখালাম আমি, এই যে এখানে এই যে এটা হচ্ছে ভারতের রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন, এটাই ভারতের রাস্তা। আমি যদি সুযোগ হয় আপনাদের এখানে যে একটু আগে দেখাইলাম কিন্তু আপনাদের যে প্রতিনিয়ত এখানে গাড়ি চলাচল করে, আমরা ওই দিক যাবো না, যেহেতু এই বাড়ির দিদি নিষেধ করছে যে ওইদিকে যাওয়া যাবে না। এখান থেকে ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে, আর এইটাই হচ্ছে রাস্তা। এই যে একটা গাড়ি আসতেছে, আপনাদের যদি আমি দেখাই,
দেখেন, হাই ব্রাদার, একবারে দেখেন এই যে পাবলিকের গাড়ি প্রতিনিয়ত এখানে কিন্তু তারা চলাচল করে। আর এখানে তবে এই যে পাচার যে কাজগুলো হয়, যেমন চিনি, জিরা মশলা, ভারতীয় বিভিন্ন সাবান আছে, এই রাস্তা দিয়ে প্রতিনিয়তই নাকি হয়। এই দেখতেছেন আপনারা বিএসএফের গাড়ি, এখানে সবসময় বিএসএফ টহলরত অবস্থায় আছে। তবে বিজিবি কিন্তু এখানে প্রচুর পরিমাণে টহলরত অবস্থায় থাকে এবং প্রতিনিয়ত এখানে যারা চোরাকারবারি করেন তাদেরকে কিন্তু ধরে। তারপরও যেহেতু এই জায়গাটা একটু তাদের জন্য নিরাপদ, তারা এই রাস্তা দিয়েই কিন্তু রাতের বেলা কাজ করে। দর্শক, এই যে এই বাড়িটা, এই বাড়ির মালিক হচ্ছে একজন প্রবীণ দিদি, যার নাম হচ্ছে মল্লিকা দিদি। এই বাড়িতে আমার হাতের ডাইন সাইডে হচ্ছে বাড়ির সামন, আর এই যে হচ্ছে পিছন সাইড। এই পিছন সাইডে যে আমরা সাধারণত জঙ্গল বা আড়া থাকে, ঠিক এই যে সামনে আড়ার ভিতর দিয়ে কিন্তু এই যে সীমানাটা গেছে। আপনাদের আমি সীমানাটাও দেখানোর, বড় একটা সীমানা এখানে, ওইটাও একটু দেখানোর চেষ্টা করব। চলুন একটু দিদির সাথে আমরা কথা বলি। দিদির কেউ নাই? আসে আমার সিঁড়ি হালুঘাট থাকে, যে আমার নিজে নাতিরা লেখাপড়া করতেছে। লেখাপড়া করে ওনারা হালুয়াঘাট থাকে? হ্যাঁ, হালুঘাট থাকে। আপনি একাই এখানে থাকেন? আমার স্বামী আছে। ও আচ্ছা, দাদা আছে না? দাদা সহ আপনি এখানে থাকেন? এই যে বুড়া বুড়ি দুই পুরো, ছেলে মেয়ে তো ছোট্ট বউ জামাই গেছে। আচ্ছা, এই দাদা আর আপনি থাকেন, এই বয়সে রান্না বাড়ির সব কাজ আপনারাই করেন? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের। এই যে আপনার যে সীমান্তবর্তী জায়গায় বসবাস করেন, কোনো সমস্যা হয় না? আমরা সমস্যা আছে ভাই, ওই যে মামা হাতে আইলে হ্যাঁ। চুরমার করছে, ওইদিকে বাঙা এত ডানগুলা খাইছে, ওইদিকে খাইছে, অনেক অত্যাচার করছে। হাতির সমস্যাটাই বেশি মনে হয় না? হাতির সমস্যা। আচ্ছা, সীমানার কোনো ধান লাগাইতেছে না, জি জি, এটা তোমরা যাত্রীরা আমরা লাগাই হ্যাঁ, পাশে যা হ্যাঁ, খেদানে পারে না, এই ক্ষেতগুলো নষ্ট করে দিয়ে যায়। খেতগুলা আর ধানগুলা খাইয়ে যায়। তাও আবার যখন ধান হয় সেই সময় না? ধান আচ্ছা, যখন লাগাইব তবে আইব, তখন আসে। এটা হলো সবচাইতে দুঃখের বিষয়, মানে অর্থনৈতিক অবস্থাটা খুব খারাপ করে। এই জন্য আমরা প্রায় মারা গেল। আর অন্য কোনো সমস্যা নেই, যেমন সীমান্তবর্তী এলাকায় থাকেন, বিএসএফ কিছু বলে না, বা বিজিবি? না, বেশবে এইদিকে আসে না, এরা তেমন করে কিছু বলে না। এইদিকে তারা বিদার বেশক এই সাইডে না? ও আচ্ছা। তো দর্শক, আপনারা শুনলেন যে দিদির বাড়ি এটা। আপনাদের যদি আমি একটু বলি যে এই অঞ্চলের, এই সীমান্তবর্তী অঞ্চলের তাদের সীমানা নিয়ে কোনো ইয়ে নেই, কোনো আফসোস নাই বা কোনো অভিযোগ নেই, কিন্তু তাদের একটাই অভিযোগ, হাতির খাদ্যাভ্যাসের কারণে কিন্তু এই সীমানা পার হয়ে বাংলাদেশে ঢুকে তাদের যে বিভিন্ন ধরনের আবাদ থাকে, যেমন ধান ক্ষেত থাকে, রবি শস্য থাকে, এই শস্যগুলোর কিন্তু ক্ষতি করে যায়। এবং এটা এমন সময় ক্ষতি করে যায়, ঠিক যে সময় ফসলগুলো বড় হয় বা কাটার সময় হয়, ওই সময় কিন্তু এই ফসলগুলোর ক্ষতি করে যায়। যার কারণে অর্থনৈতিক দিক দিয়ে তারা কিন্তু সবসময় এই অভিযোগটাই করে থাকে যে আমাদের মেইন সমস্যাটা হচ্ছে হাতি। তো চলুন দর্শক, আমরা একটু এই যে এই সাইডে আছে, একটু সীমানাটা আমরা দেখে আসবো। একদম বড় প্লেয়ার আকারে যে সীমানাটা থাকে, আমরা একটু সীমানাটা দেখে আসবো। আর এই সাইডে আপনাদের কাঁটাতারের বাহিরে একটা রাস্তা গেছে, সেটা দেখাইলাম। আর এই সাইডে কিন্তু কাঁটাতারের ভিতর দিয়ে, ওই রাস্তাটাই কিন্তু কাঁটাতারের ভিতর দিয়ে গেছে, আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, এই যে আপনাদের একেবারে সুন্দরভাবে দেখাচ্ছি, দেখুন এই যে আমি এখন কিন্তু বাংলাদেশে আছি, আর এই সাইডে যদি আমি যাই, এখন কিন্তু আমি ভারতের ভিতরে। আর দিদির বাড়িটা কিন্তু এই যে এখানে। দর্শক, আমি কিন্তু একবারে এমন জায়গায় বসে আছি, আমার এক পা হচ্ছে ভারতে, আর এক পা হচ্ছে বাংলাদেশের মধ্যে। আমি মাঝখানে প্লেয়ারের মধ্যে বসে আছি। আমি এখন কোন দেশে আপনারা বলবেন? এটাই হচ্ছে সীমান্ত, এই রাস্তা, খোলামেলা রাস্তাটা। আর এই সাইডে যেখানে গেট আছে, এই গেটটা হচ্ছে এই সাইডে, এই রাস্তাটা এই সাইডে ঢুকছে আর এই সাইডে বাহির দিয়ে গেছে। আর কাঁটাতারের বেড়া আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা ওই গ্রামটা ভিজিট করব, আমরা এই রাস্তা দিয়ে পার হবো ওই সাইডে। এখান থেকে সুন্দর কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে।
এরকম পিকুলিয়ার টাইপের ভাই সীমান্ত হ্যাঁ আমার জীবনে ভাই আমি কোথাও দেখি এ সীমান্ত সুন্দর মানে লাগতেছে না এটাকে একেবারে পিকুলিয়ার বলা যায়, মানে পিকুলিয়ার বলতে কি কোনো আগা মাথা নাই, ছেঁড়া ভেড়া অবস্থা। এইদিকে সীমান্ত, মানে এদিকে বাংলাদেশি ভাষায় আমরা এটাকে বলি ছেঁড়া ভেড়া। তো সেই ছেঁড়া ভেড়া এখানকার অবস্থা। তার মানে যে ব্যক্তিটা এই ভারতকে ভাগ করছে সেই ব্যক্তিও ছিল, তার মাথার ভিতরেও ছিল ছেঁড়া ভেড়া অবস্থা। দর্শক একটু দেখি এই নদী দিয়ে একটু হাঁটতে হাঁটতে কাছে যাচ্ছি। এই নদীটা ওইদিকে কিন্তু ভারতের ভিতর দিয়ে ঢুকছে আর এইদিকে বাংলাদেশের ভিতরে। চলুন আমরা পার হয়ে ওই গ্রামটা দেখবো একটু। আমরা এই পুরো ডুমনিকুড়া যে গ্রামটা আছে আমরা একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো। চলুন আমরা এখন এই যে এই গ্রামে এখানে আর এক দিদি দেখা যাচ্ছে, এই দিদির মনে হয় সম্ভবত এটা বাড়ি। হ্যাঁ তা যখন নদীতে অনেক পানি থাকে তখন আপনারা কিভাবে পার করেন? 1 ঘন্টা পর, আধা ঘন্টা, আপনার 1.5 ঘন্টা পর, 2 ঘন্টা পর পানি কমে। মানে যখন ক্ষণে পানি কমে যায় তখন আপনারা পার করেন, তাছাড়া আপনাদের পারাপারের কোনো রাস্তা নাই। রাস্তা নেই। তো এই বিষয়টা তো একটা জটিল ব্যাপার। কোনো সাঁকো টাকো আপনারা বাঁশের তো- দিতে কোনো সাগর টাগর নাই, এমনি পানি কমলে তো আপনার কোমর পানি, মাজা পানি এরকম হবে যায়। ভেঙে যাওয়া, তারপর যাওয়া লাগে। মানে প্রয়োজন হলে ওই কমার অপেক্ষায় থাকেন যে কমবে কমার তারপর অপেক্ষায়। যাবো। তো দাদা আরেকটা বিষয়, আপনাদের এই যে পাটটা মানে বিশেষ করে নদীর এপারে, এটা তো ভুরাঘাট নদী তাই না? জি জি। তো এই ভুরাঘাট নদীর এপারে আপনার কত পরিবার আছে গারো? এটা সঠিক আমি বলতে পারতেছি না। তাও আনুমানিক আরও মানে 40-এর উপরে থাকতে পারে। এপাশে এই পাশের লোক আপনার 7টা পরিবার 7টা পরিবার, মানে এই 7টা পরিবারের অবস্থা সবারই আপনাদের মতো। আমার মতো। আচ্ছা আচ্ছা, নদী পার হইতে পারে। সমস্যা, কারণ আপনারা না যেতে পারেন ভারতে, আবার এই দিক দিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকতে গেলেও আপনাদেরকে পেরোতে হয় মানে কোমর সমান পানি। এখন তো না হয় পানি একটু কম আছে, এখন যদি পানি শুকনো কম। মরশুম, কিন্তু যখন বৃষ্টির সময় তখন তো এটা একটা ভয়াবহ আকার নেয়, সমস্যা তো কোনো নেই। সমস্যা হয় অনেক, তাই না? তো এই বিষয় নিয়ে আপনারা আমাদের বাংলাদেশের সরকারের দ্বারস্থ হন নাই কখনো? এখন যে ভোট চাইতে আসে না ভোট চাইতে, জি জি আছে। তখন বলেন না আপনারা? বলে তখন আরো বলছে যে বাসের সাঁকো বানায় দিব, এরকম ভাবে বলে। বাসের সাঁকো বানিয়ে আশ্বাস দেবে। দেয়। আশ্বাস দেয় কিন্তু আশ্বাস কাজ দেয়, হয় না। কাজ হয় না। আপনারা তো একদম ছিটমহলের মতো একটা অবস্থানে আছেন, আর সিট মহলে এটা বলা চলে তাই তো। না ভাই? ছিটমহলের মতো একটা এটা সিট অবস্থা। মহলে, পুরো সিট মহলে এটা। তার কারণ এই যে যাওয়া আসার কোনো রাস্তা নাই, এটা তো একদম মনে করো যে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এই রয়েছে না? 7-8টা পরিবার। আবার একটু সামনেই তাদের ওখানে আবার ভারতের কাঁটাতার, ওখানেও তো পার করার কোনো মানে উপায় না, নেই। না, এই যে কারণ ওখানে এইদিকে গেলে তো- যাইতে পারবে না। ওখানে গেলে তো ভারতীয়রা ডাইরেক্ট গুলি করে দেবে। জি জি। তার মানে আপনাদেরকে অনেক ঝুঁকির মধ্যে দিয়ে জীবন পার করতে হয়। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ দর্শক আপনারা শুনলেন যে এই যে এখানকার নদীর এই পারে যে 7-8টা পরিবার আছে তাদের জন্য কিন্তু খুবই সমস্যা এই নদীটা। তার কারণ হলো এই নদীটার মধ্যে কোনো ব্রিজ নেই বা পার হওয়ার মতো কিন্তু কোনো উপায় নেই। তারা অপেক্ষা করেন প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টায়, কিন্তু এখানে পানি বেড়ে যায়, আবার কিন্তু পানি কমে যায়। আমরা যে চলে যাচ্ছি, হঠাৎ করে যদি পানি বেড়ে যায় তাহলে কিন্তু আমরা হয়তো পার হইতে পারবো না, বিপদে পড়ে যাব। আবার হয়তো এই পানি শুকানোর অপেক্ষা করতে হবে, যার ফলে প্রয়োজন যখন তখন কিন্তু পার হইতে পারে না। আবার যখন পানি শুকায় তখন কিন্তু তারা পার হয়। এরকমইভাবে এই 7-8টা পরিবারের জীবন চলতেছে। 7-8টা পরিবারে একটু ঘুরে চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তাদের জীবন চলে কীভাবে। এখানে যেহেতু কৃষি জমির পরিমাণ কম বা এই সাইডে কিন্তু আবাসস্থলটুকুই দেখা যাচ্ছে এই 7-8টা পরিবারে, টোটালি কৃষি জমি নাই বললেই চলে। আপনারা যেহেতু এইটাই কিন্তু সীমানা দেখতে পাচ্ছেন, আর এইটাই কিন্তু নদী চলে গেছে। তাহলে আবার এই যে এগুলো কিন্তু পতির জমি, তাহলে এখানে এনারা চলে কিভাবে আমরা দেখব। এখানে একটা সীমানা পিলার দেখা যাচ্ছে সামনে, আর এখানে গারো দিদিরা বসে আছে। দর্শক এটাই হচ্ছে সীমানা, এই যে ইসু জায়গাটা দেখছেন এটাই হচ্ছে সীমানা। বসে রয়েছে। আমরা একটু এই দিদির সাথে কথা বলবো। পিলার তো এইখানে মানে আপনার ওই সাইডেও কৃষি জমি নাই, এই সাইডেও কৃষি জমি নাই, তাহলে আপনারা চাষাবাদ করেন কি দিদি? চাষাবাদ করার সুযোগ নাই, তাহলে কিভাবে কি চলে আপনাদের এখানে? যে 7টা পরিবার আপনারা যে রইছেন, এপাশে নদী এপাশে কাঁটাতার, তা কেমনে কি চলে আপনাদের দিদি? কেমনে শুনবো? কামলা হাতে খাই।
এখানে কামলা খাটার তো জায়গা নাই, আছে ওপারে ওপারে যাওয়া লাগে। ওপারে যাওয়া লাগে। তো ওপারে যে মানে বাংলাদেশের ভেতরে ওই যে মানে ক্ষেত খোলা যেখানে রয়েছে ওই সমস্ত জায়গায় গিয়ে আপনারা কাম কাজ করেন, তাই তো? তো যখন অনেক বৃষ্টি হয়, পাহাড়ের ঢাল নামে পানি, তখন নদী পার কেমনে করেন? পানি কমবো এই সময় যায়, আর না এলে সাঁতার দিয়ে যায়। সাঁতার সাঁতার দিয়ে যান? আপনারা তো বিরাট দুঃসাহসী দেখা যায়। কত কষ্ট করে এখানে জীবনযাপন করেন। তে করবো, এখন কি করবো, জেনে রাখছে এনে তো ভারতে যেয়ে থাকতেন? খেলে পারতে যাবে। ভারতেও ভারতে- যাবেন না, আবার বাংলাদেশ থেকেও বিচ্ছিন্ন হয়ে থাকবেন, তাহলে কেমনে কি কন দেখি? ভারতে আত্মীয় স্বজন নাই কেউ? আত্মীয় স্বজন থাকলে খেয়ে আত্মীয় স্বজন থাকলেই থাকে। থাকলেই কি তাদের কাছে যাওয়া লাগবে, এরকম কোনো কথা আছে? ওখন চাইতেই পারে না। মানে যার যেখানে দেশ সেখানে যত কষ্টই হোক মিজান ভাই, মানুষ নিজের- কিন্তু নিজের নিজের টুকু ছাড়তে কখনো চায় না। এখন নিজের কিন্তু দেশ। যাইতেই পারে না, আগে কিন্তু যাওয়া আগে তাও যাও ছিল, এখন তো পরিস্থিতি আরো কঠিন হয়ে গেছে। ক্ষতি নিতে কঠিন না? তো দিদির পরিবারে আপনার লোকজন কতগুলো আছে? আমরা নাই, 2 নাতি, আমরা 2 মেয়া। 2 নাতি 2 মাইয়া, এই হচ্ছে পরিবার। আচ্ছা আচ্ছা। জামাইগুলা তো ঢাকায়। ঢাকায় থাকে, থাকে মানে নাকি? পুরুষ মানুষ বেশিরভাগই ঢাকায় কাজ কাম করে। তে কি করতে খাইবো, ওইটাই খাওয়ার তো কি বুঝলাম এখানে যে পথ এখানে আছে? কোনো খাওয়ার তো পথ নাই। পথ আমি নাই। তো ওইটাই চিন্তা করতেছি যে এই ডুমনিকুড়ার ভেতরে খাওয়ার- এই অংশে যে মানুষগুলো রয়েছে, খাওয়ার পথ নাই, তাদের- কাজ না করলে কি হইব? কাজ না করলে- মায়াগুলা তো বাড়িতে থাউন লাগে। হ্যাঁ, মায়েরা তো আর সবসময় বেরোতে পারে না। তাহলে- তারপরে যাদের বয়স হয়ে গেছে তাদের তো ঢাকায় গিয়ে কাজ কাম করার কোনো উপায় নাই। আগে আমার ঘরের লোক তো থাকাকালীনও এরমি এরকমই। নিজে আরো কষ্ট করে ভাত খাইতে হয়। এই যে কাঁটাতারের বেড়াটা, এই দেখুন এই কাঁটাতারের বেড়া। আর আমরা ওই যেটা ইয়া দেখাইছিলাম, আপনাদের গেটটা দেখাইছিলাম, ওই গেটটা কিন্তু ওইটিকে এই কাঁটাতারের বেড়া দিয়ে কিন্তু তাদের। আর এইটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। এখানে সাধারণত সব কিছু বাংলাদেশিদের গরু ছাগল ইয়ে করা হয়, সব কিছুই কিন্তু এখানে বাংলাদেশিদের। তো চলুন আমরা একটু সামনে এই কাঁটাতারের বেড়ার একটু কাছে যাব। আমরা একেবারে কাছে যাব না, একটু কাছে যাব, জাস্ট আপনাদের এই অঞ্চলটা দেখানোর চেষ্টা করব। আর দর্শক, চমৎকার এখানে একটা পিলার বের হয়েছে, ভারত বাংলাদেশ পিলার, কিন্তু এটাও 1129 নম্বর পিলার। আমি এখন কিন্তু দেখতেছেন আপনারা, আমি ইন্ডিয়ার সাইডে আছি, আর বাংলাদেশের সাইডে কিন্তু গাছ পড়ে গেছে। আর কত সুন্দর, এই দেখুন, এটা হচ্ছে বাংলাদেশের সাইড। আর আমি এখন 5 বরাবর আছি, এটা হচ্ছে সামনে কিন্তু পুরো সীমানা। দুইজন দুই পারে। দুইজন 2 পারের। এই দিদির বাসা নদীর ওপারে, মানে ভুরাঘাটের ওপারে। আর আচ্ছা। এই দিদির বাসা হচ্ছে এই যে সামনেরটা, এইটা বেড়ার ঘর। হ্যাঁ, বেড়ার ঘর। ও, তা দিদির ছেলে মেয়ে কয়জন? না, আমার ছেলে মেয়ে 2জন মেয়ে, 1জন ছেলে। ও, কই থাকে তারা? ওরা কই থাকবো? ঢাকায়? কেমন হলে ঢাকায় থাকে। ঢাকায় থাকে নাকি এখানে থাকে? না না, ঢাকায়। এখানে কে থাকেন? আপনি একলা নাকি? আমি না, ভাই আছে আর ছেলে 1জন আছে, বা বোনের ছেলে। এখানে তো জমি জিরাত নাই, তাহলে কেমনে কি চলে দিদিদের? কেমনে মানুষে কেমনে চলে? তারপর এদের শহরে কেউ এখানকার চলে এই না? 7-8টা বাড়ির মেইন অর্থনৈতিক সচল যে চাকা যেটা, সেটা সেটা হচ্ছে ঢাকা। গার্মেন্টস, ঢাকা। এখানে যারা একটু পরিশ্রমী তারা ঢাকায় চলে গেছে, আর বয়স্ক দিদিরা বা দাদারা তারা কিন্তু এই বাড়িতে। দর্শক, এই দিদির কথা বা এখানকার লোকজনের কথা শুনে আমরা যেটা বুঝলাম যে এখানকার মেইন আয়ের উৎস হচ্ছে তাদের বাহিরে থাকা বা বিভিন্ন ধরনের, যেমন গার্মেন্টস বা অন্যান্য শ্রমিক যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোতে থাকে। তো দর্শক দেখুন, এই যে এই দিদির বাড়িটা কিন্তু অনেক সুন্দর, আর কত সুন্দর ফুলের গাছ লাগানো, ফুলের গাছ, এই সাইডে ফুলের গাছ, আর মাটির বাড়ি, যেহেতু মাটির বাড়ি কিন্তু এদের। আপনারা দেখছেন এর আগেও হয়তো বা আমার যদি ভিডিও দেখে থাকেন, তাদের মাটির বাড়িগুলো কিন্তু অনেক মসৃণ এবং সুন্দর হয়। এবং দেখুন আপনারা, এই পাহাড়ি অঞ্চলে থাকে এবং এত একটা নদীর পাড়ে 7-8টা পরিবার, কিন্তু তাদের বাড়ি ঘরদোর দেখেন কত পরিষ্কার এবং পরিচ্ছন্ন, দেখেই ভালো লাগে। বন্ধুরা মিলে গল্প করেন, তখন কি ভাষায় কথা বলেন? গাড়ি বাসাতে গারো ভাষায়। গাড়ি বাসাতে ওইটা তো আর আমরা বুঝলাম না কি কইতাছি। আপনাদের এটা বুঝতে লাভ নাই। কেন লাভ নাই কেন? এটা বুঝতে আপনাদের পারবো না, পারতাম শিখলে না। পারবো না, শিখতে পারতাম না। পারবো না আপনারা। ও আচ্ছা, তো ঠিক আছে দিদি, যান। হ্যাঁ,
তা দিদি একটা ভাষা বলেন তো। হ্যাঁ। আমি মানে আপনি যদি কাউকে ভালোবাসেন সেই ক্ষেত্রে কি বলেন? যেমন আমরা বলি যে গারো আমি- ভাষা দিয়া গারো ভাষা দিয়ে আমি তোমাকে ভালোবাসি। ও নামনিকা হ্যাঁ? নামনিকা নামনিকা। তো নামনিকা যদি ধরেন একজনের বাড়িতে আপনি যাবেন, হ্যাঁ। মানে আমি ওই বাড়িতে যাব, এইটা গারো ভাষায় কিভাবে বলবো? আমরা হাই কে কাটনা আমরা আই কেকাল না, কাটনা হাই চা কাটনা আই চেকাল না। হাই চা কাটনা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে দিদি, Thank ভালো you. থাকবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, Okay. দোয়া করি ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা। আপনারা দেখে আসছেন হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ, দেখাইছি। হ্যালো দর্শক, আমরা এই যে নদীর এই পারে যে 7টা পরিবার, আমরা এই 7টা পরিবার দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই ভিডিওটা মনে হচ্ছে যে অনেক বড় হয়ে যাবে, তার কারণ ওই সাইডে যে গারো দিদির বাড়িটা, সীমান্তবর্তী বাড়িটা দেখলাম, সীমানা দেখলাম, তারপর এই যে এই পারে নদীর এই পারে 7টা পরিবার দেখলাম। তো আমরা আর এই ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আজকে মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, শুভকামনা।